আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ২। লেখনীতে সালমা চৌধুরী। শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কী সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতে রিসিভ হয় কল। বন্যা: আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ: ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা: হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা: কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ: এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা: আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ: আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস? যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন? তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা: তাই বল। না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলেও সে আচার ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে? যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা: তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ: জানি না। শোন তোকে কি বলি। বন্যা: হ্যাঁ বল। মেঘ: আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শক খেয়েছি। বন্যা: মানে? মেঘ: কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার ওপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে ওই মানুষটার ওপর ক্রাশ খেয়ে ফেলছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি নাকি সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির, রংচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়, যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 বছর পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে, জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কীভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2 থেকে 3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কী হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে।
মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল নিয়ে কোনো রকমে মুখটা মুছছে, তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলকে নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমর্ত্য চেয়েও রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়ে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতিতে থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়বিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল। ভেতরটা ভয়ে আঁতকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশী। কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচের দিকে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল, তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20 থেকে 30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলে হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দু ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছা, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনিনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসছে। আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির
আব্বু চাচ্চু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আহমদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছে, দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরবে, দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তাভাবনা করেছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আহমদ খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবার অফিসে যাবে, তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে আসবো আমি, আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে, সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে আমি নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপদ নীরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা, এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা বলা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে, এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলারের সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো, কপালটাই আমার খারাপ। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়া রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম, বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম, আরেক পাশে তানভীর ভাইয়ের। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে, কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে, সময় খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনও বাড়ি ফিরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করেছেন ছেলের জন্য। 10 থেকে 15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে, সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির, বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে যেন সে ভিজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা থেকে 9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো, কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছু একটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল,
এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া কণ্ঠে বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনও খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কি না? তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃৎস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হচ্ছে না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখল মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদ্বিষ্ট, দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না, মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কী রে, কী হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটল মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলার দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষেই শেষ করে ফেলল মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে। এই জগতের সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গাছড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে, মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে। ছোটবেলা যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জের এফোর ওফোর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করেছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখবিবর চুপসে গেল আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিহা খান আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এতদূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকেই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠলেন, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপত নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কম কথা বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর, এমনকি এখনও। আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন? সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না।
একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন, রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দলমত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে, সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কী করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যাও বাবা চাচার মুখের ওপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানভীরের জীবনে আবির কাছের নেয়, যার ছায়া তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। আবিরের জীবনে কেউ আছে এই কথাটায় মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটোবেলায় মেরেছিল? আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলেন, থাক তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। কিছু বলার আগে খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহম্মক বনে যায় মেঘ। মালিয়া খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর, সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিহা খান মেঘকে দেখে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা। তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রু দুটো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ। বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো, এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার, সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টামি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিন যা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা, দুই খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন, কফিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে ওঠে, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিয়া খান কিছুটা বিরক্ত নিয়ে বললেন, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, যা মা যা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজা টুকা দিল মেঘ। আবির, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কী যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরও বেশি কাঁপছে এখন, পায়ে এতটুকু জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক।
বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুঁশ ফেরে মেঘের। তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভ্যাবাচ্যাকা খেল মেয়েটা। মেঘ ত্রস্ত ঘুরে গেল, নিজের ওপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কোনোই চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বে ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো, সারা শরীর কাঁপছে। শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে। সাথে আবিরের শরীরের আর বডি স্প্রের তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরুকণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাউনিতে তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বুঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমেষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করেছে। কয়েক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করেছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনও বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু ও আপু ওঠো, এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে, ওঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠিয়েছি তোমার ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে। পাশের দেয়ালে টাঙানো দেওয়াল ঘড়ির দিকে তাকায়। 1টা 15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গেছিল 8:30 থেকে 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোর দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে মামাতো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়তেছে এখন। আবির ভাইয়ার মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন। কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়াকে বলেছিল আবির এর জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশ কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এসবই। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মার্শাল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবিরের হাস্যজল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে। খালামণিদের অনেকদিন পরে দেখেছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা। বিদায়বেলা মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য।
মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কী নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার।